গণ অভ্যুত্থানে সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে। আপনি শব্দগুলোর ওজন বুঝছেন। বাংলাদেশের জন্য বিরাট সুখবর, বাংলাদেশ জিতে গেছে, প্রফেসর ইউনূস থেকে যাচ্ছেন। এদিকে আজ জুমার পর জাতিসংঘ ডক্টর ইউনূসকে বিশাল সুখবর দেয়। ইউনূসের পদত্যাগ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বাংলাদেশ এখন কঠিন আতঙ্কে, ক্ষমতার পালাবদল হচ্ছে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন গতকাল থেকে শোনা যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। গতকাল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হুলস্থুল কান্নাকাটি দেখতে পাচ্ছি। রাতভর গোপন বৈঠক, রাতভর গোপন নাটক। মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশের দায়িত্ব ছেড়ে পালিয়ে যেতে চান। তিনি নাকি পদত্যাগ করছেন অফিসিয়ালি, এবং সেই পদত্যাগপত্র আটকাতে রাতেই তার কাছে চলে গেলেন তার প্রিয় ছাত্রনেতা নাহিদ ইসলাম, যিনি গ্রামীণ ব্যাংকের একটি পদ ছাড়তে পারেন না। তিনি নাকি বাংলাদেশের ক্ষমতা ছেড়ে চলে যেতে চাইছেন। এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন, আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথর্ব। এই রাজনৈতিক দুর্বৃত্তরা আবারও ভারত আওয়ামী লীগ মিলে দেশটাকে গ্রাস করতে যাচ্ছে। আবার ভারতের পেটেই বাংলাদেশ যাচ্ছে। আশ্চর্যজনক হলে সত্য, এই ঘটনাই বাংলাদেশে করতে যাচ্ছে। এদিকে আবারও কপাল পড়ল দেশের মানুষের। জুমার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের চাপে ও সেনাপ্রধানের চক্রান্ত মেনে নিতে পারছে না ডক্টর ইউনূস, তাই বাধ্য হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে। গতকালকে যমুনায় ছিল একটা টানটান উত্তেজনা, রুদ্ধদ্বার অনেকগুলো বৈঠক হয়েছে। সেসব বৈঠকে নানা আলোচনা সেগুলো এখন প্রকাশ হতে শুরু করেছে। যমুনার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোলপাড় হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আপনারা তো জানেন যে গত 2 দিন যাবৎ কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে একটা গুঞ্জন ওঠে, এবং সেই গুঞ্জনকে কেন্দ্র করে অনেক তথ্য আমাদের কাছে আসে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে যেই আপডেট নিউজগুলো হচ্ছে সেইগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সবকিছু আপনাদের সামনে এই জায়গায় ধারাবাহিকলি তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারবেন যে দেশের মধ্যে আপডেট কি হচ্ছে, এবং এই নিউজগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি, এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। রাতভর গোপন বৈঠক, রাতভর গোপন নাটক। মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশের দায়িত্ব ছেড়ে পালিয়ে যেতে চান। তিনি নাকি পদত্যাগ করছেন অফিসিয়ালি, এবং সেই পদত্যাগপত্র আটকাতে রাতেই তার কাছে চলে গেলেন তার প্রিয় ছাত্রনেতা নাহিদ ইসলাম, যিনি গ্রামীণ ব্যাংকের একটি পদ ছাড়তে পারেন না। তিনি নাকি বাংলাদেশের ক্ষমতা ছেড়ে চলে যেতে চাইছেন। ভাবলে হাস্যকর লাগলেও এটাই বাংলাদেশের বর্তমান বাস্তব পরিস্থিতি। সেই কালজয়ী গানের লাইনটা মনে পড়ে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বর্তমানে বাংলাদেশের এই রঙ্গ আন্তর্জাতিক স্তর, বিশ্বাস করুন, যেভাবে হাস্যকর উপাদানে পরিণত করেছে, তাতে মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি, মোহাম্মদ ইউনূসের সম্মান সবকিছু মাটিতে আজকে গড়াগড়ি খেতে শুরু করেছে। কিসের জন্য এই বিতর্ক, কিসের জন্য এই বিরোধ? দেখুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে মোহাম্মদ ইউনূস কিন্তু দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্বের পিছনে ছিল কিন্তু সেনাপ্রধান। সেই সেনাপ্রধান কিন্তু মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করেছিলেন। সেনাপ্রধান বুঝেছিলেন এই মুহূর্তে আমাদের এই একটা নিরপেক্ষ একটি খুঁটি প্রয়োজন, যেই খুঁটিটাকে সামনে রেখে আমরাও এগিয়ে যেতে পারবো। মোহাম্মদ ইউনূসকে, সোকল্ড মোহাম্মদ ইউনূসকে, যিনি আমেরিকান পাপেট, তাকে ক্ষমতায় বসানো হলো কিছুদিনের জন্য। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসলেন, প্রথম থেকেই ক্ষমতার প্রতি মোহতার। তিনি চেয়ারের মায়া সহজে কাটাতে পারেন না। তিনি ক্ষমতায় তো বসলেন, সংস্কারের বুলি আওড়ালেন, বিদেশি বিনিয়োগের কথা বললেন, বাংলাদেশের মানুষদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন, আইন সংস্কারের কথা বললেন, নতুন রাজনীতির কথা বললেন। আজকের দিনে দাঁড়িয়ে এই সেনাপ্রধানও বুঝলেন যে যে কথাগুলো মোহাম্মদ ইউনূস বলেছিলেন সব কটাই ফেক, ভাওতাবাজি। শুধু ক্ষমতা দখলের নেশায় তিনি মিথ্যা রাজনীতির আশ্রয় নিয়েছিলেন। এতগুলো কথা তো বাস্তবে সম্পূর্ণভাবে তিনি করতে পারেননি, উল্টে বাংলাদেশকে কয়েক দশক পিছিয়ে নিয়ে গেছেন শেষ 8 মাসে। খাল কেটে কুমির এনেছিলেন সেনাপ্রধান, আর মোহাম্মদ ইউনূস খাল কেটে যাদের আনলেন সেই ছাত্রনেতারা বাংলাদেশের সর্বসেবা ভাবতে শুরু করলো নিজেদেরকে। তারা বুঝলো আন্দোলন করে দাবি আদায় করা যায়। কখনো যমুনার বাইরে আন্দোলন হলো, সেই আন্দোলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। কখনো মোহাম্মদ ইউনূসকে চাপ দিয়ে কোনো উপদেষ্টাকে সরিয়ে ফেলা হলো। কখনো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন তৈরি করা হলো।
একের পর এক আন্দোলন শুধুমাত্র দাবি আদায়ের জন্য করে গেছে বাংলাদেশের ইম্যাচিওর ছাত্র নেতারা। আসলে এটা যে কোনো গণতান্ত্রিক উপায়ে একটি সরকারের থেকে দাবি আদায়ের পদ্ধতি হতে পারে না, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে। সব থেকে বেশি ভোগান্তি শেষ 8 মাসে যদি কারোর হয়ে থাকে তা হলো বাংলাদেশের সাধারণ মানুষের, যারা এই ছাত্র নেতাদেরকে দেখে ভবিষ্যতে স্বপ্ন দেখেছিলেন এবং পরবর্তীকালে রিয়েলাইজ করলেন আসলে সবই ক্ষমতা দখলের খেলা। সেনাপ্রধান প্রথম থেকে পাল্লা দিলেন পুরো বিষয়টায়, তাই তিনি সহমত পোষণ করলেন, তিনি ডেভিল স্ট্রাইক করলেন, অপারেশন ডেভিল স্ট্রাইক। 32 নম্বর ধানমন্ডির বাড়ি যখন ঘুরিয়ে দেওয়া হলো, সেনাবাহিনীর সদস্যরা চুপচাপ দাঁড়িয়ে দেখলেন। যখন যমুনাতে ঘিরে ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই আন্দোলন করা হলো, তখন সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্রদের জল দেওয়া হলো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর। বাংলাদেশ স্থিতিশীল, বাংলাদেশ জিতে গেছে, ভারত আওয়ামী লীগ হেরে গেছে, প্রফেসর ইউনূস থেকে যাচ্ছেন, ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে, পিছু হচ্ছে। বরং প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না বা কি করবেন এগুলো নিয়ে যে নানান উদ্বেগ উৎকণ্ঠা, এগুলোর মধ্য দিয়ে প্রফেসর ইউনূস নিজে এবং এই সরকার এবং বিপ্লবের পক্ষের শক্তি আরো স্থিতিশীল হলো। এটা ওভারঅল আমাদের জন্য ভালো হয়েছে। দর্শক, সর্বশেষ খবর, রাতভর নানান উত্তেজনার মধ্যে বাংলাদেশের মানুষ বিপ্লবীরা ঘুমায়নি যে কি হয়, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে এটা একটা হ্যাপি এন্ডিং। যদি এখন পর্যন্ত নাটকের পরিসমাপ্তি হয়নি, কিন্তু সোফার যা ঘটেছে আমাদের কাছে যে তথ্য ইজ ভেরি পজিটিভ। এটা হচ্ছে দর্শক, প্রফেসর ইউনূস থাকছেন, তিনি পদত্যাগ করছেন না, সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না, তবে প্রফেসর ইউনূস থাকছেন। এখন প্রফেসর ইউনূসের বয়স হয়েছে, তিনি যদি শেষ পর্যন্ত মান অভিমান করে নাও থাকেন, এই যে উদ্বেগ উৎকণ্ঠা নানান গুঞ্জনের মধ্যে যেটা ঘটলো সেটা আমাদের জন্য একটা টেকসই ব্যবস্থার ইঙ্গিত। এর মানে প্রফেসর ইউনূস নাও যদি থাকেন, বিপ্লবের মতো থাকবে। বিপ্লবের পক্ষের শক্তিগুলো যে অভূতপূর্ব ঐক্য দেখালো, তরুণ প্রজন্ম যেভাবে যুগে ওঠার হুঙ্কার দিল, তার অর্থ এটা প্রমাণিত হয়েছে প্রফেসর ইউনূস থাকুক বা না থাকুক, কোনো ভারতের দালাল এদেশে আর শাসন করতে আসতে পারবে না। প্রফেসর ইউনূস থাকবেন, আমাদের কাছে তথ্য তিনি থাকবেন, তাকে অনুরোধ করা হয়েছে, তাকে সবাই সহযোগিতা করে আশ্বাস দিচ্ছে, দেশপ্রেমিকরা তার পক্ষে দাঁড়াবে। এতে বরং ওয়াকারুজ্জামানের প্রতি তার যে অভিমান ছিল, বিএনপির পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে সরানোর যে ষড়যন্ত্র, এবং পুলিশে তার কমান্ড পুরোপুরি কার্যকর নয়, বিএনপির কথায় চলে, এরকম নানান ঘটনা আছে। কেন তিনি অসন্তুষ্ট পদত্যাগ করতে চেয়েছিলেন, তার বেসিক কারণ হিসেবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, ওয়াকার এক প্রকার বেয়াদবি করেছে, যদি এটা স্বীকার করবে না, প্রফেসর ইউনূসের উপর দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে, এবং অনেক জায়গায় ডক্টর ইউনূসের কমান্ড শোনা হয়নি, ওয়াকারের কমান্ড শোনা হয়েছে বা ওয়াকার তার কমান্ড বাস্তবায়ন করেছেন। এই উদ্বেগ উৎকণ্ঠা বা এই অপমান থেকে প্রফেসর ইউনূস চলে যেতে চেয়েছেন, কিন্তু এই জায়গাগুলো টেকসই ভাবে সমাধান হওয়ার রাস্তা বেরোলো। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে, পরের সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদে পড়ে অর্থনীতি নিয়ে। বিশাল রাষ্ট্র, বিশাল ব্যয়ভার। এখন এই যে রাষ্ট্রের ব্যয়ভার মেটানোর জন্য যে ফান্ড দরকার, টাকা দরকার থাকে, রিজার্ভ, সেটা প্রায় খালি থাকে। লুটপাট, দুর্নীতি, নানান কাণ্ডে এখানে বড় ধরনের পরিবর্তন ঘটে। তো পরবর্তী সরকারটা আসার পর মানুষের প্রাথমিক এক্সপেকটেশন থাকে যে কালকে থেকে চাইল খাবো 5 টাকা, মাছ খাবো 20 টাকা, মুরগি খাবো 50 টাকা, গরু খাবো 300 টাকা। আদৌ কি রাতারাতি এটা সম্ভব? কখনোই সম্ভব না। একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ওই মুহূর্তে বৈশা কিভাবে জনগণের শান্ত রাখা, বিশেষ করে এক্সপেকটেশন, মানুষের প্রত্যাশা, কামনা যে না এইবার পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন একদিনে হওয়ার বিষয় না। ডক্টর ইউনূসের ব্যতিক্রম হন নাই। তিনি ক্ষমতায় বসার পর বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন তিনি ফেস করেছেন। তো এগুলোর মাঝে মাঝে দিন শেষে বাংলাদেশের অর্থনীতি চালু রাখার জন্য যেটা দুইটা, একটা হচ্ছে আভ্যন্তরীণ সোর্স, একটা হচ্ছে বহির সোর্স। এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ধস নামে গেছে। কেন? বিশ্ব ব্যবস্থাতে পরিবর্তন, তারপরে আমেরিকার যে খরচ, তারপরে হচ্ছে ধরেন ব্যবসায়ীরা, বড় বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজের ব্যবসায়ী যারা ছিলেন, অনেকে বিপদে পড়ে গেছেন, অনেকে ব্যাংকের লোন আটক খেয়ে গেছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। চারদিক থেকে এখানে বিনিয়োগ কমে গেছে। আবার যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য একটা মাঝারি লেভেলের ছিল, এরা দেশ ছেড়ে পালাই গেছে। সো এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, রাজস্ব আসতেছে না, বিদেশি বিনিয়োগ এটা একদম জিরোতে নেমে যাচ্ছে। ডক্টর ইউনূসের সরকারে বিনিয়োগ কিন্তু নাই। মাঝখানে যেসব বক্তব্য ছিল, বিডার আশিক ভাই যতই তিনি উড়ান টুরান দিচ্ছেন, প্রেজেন্টেশন ছিল, কিন্তু পারফরমেন্স ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মতন, রেজাল্ট কিন্তু বিনিয়োগ নাই। এর মাঝখানে এই যে হতাশ, চারদিক থেকে টাকা টোকা, এই আন্দোলন, ভাই তিনি যখন হতাশ, পদত্যাগের চিন্তা করছেন, এমন সময় চাহি অবস্থায় মানে এই মুহূর্তে চীন যে ঘোষণা দিচ্ছেন, এটা ডক্টর ইউনূসের জন্য
টার্নিং পয়েন্ট হইতে পারে অর্থনীতির, টার্নিং পয়েন্ট হইতে পারে বিনিয়োগের। আর যখন বিনিয়োগ, অর্থনীতি, বেকারত্ব কমে যায়, তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, কামাই রুজি। এত প্রচার প্রচারণে যে জিনিসটা ডক্টর ইউনূস পারছেন না, চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে 150 জন চীনা বাঘা ব্যবসায়ী বাংলাদেশে আপনার 31 মে আসতে যাচ্ছে। 150 জন বাঘা ব্যবসায়ী। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং এর নেতৃত্বে 150 জনের এই দলটি 31 মে থেকে 2 জন ঢাকা সফর করবেন। আর প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডার আশিক ভাই সেখানে একটা সেমিনারের আয়োজন করবেন, যেখানে তারা সবাই যোগ দিবেন। এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকেও যোগ দিবে প্রতিনিধি দল। একই সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি ইকোনমিক জোনও তারা পরিদর্শন করবে। চীন প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে ডক্টর ইউনূসের সাথে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করবেন। তো এই দলটি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি প্রাধান্য দিতে বাংলাদেশে আসতে যাচ্ছে। আর এর মধ্যে ডক্টর ইউনূসের সরকারের উপর যেই মোটামুটি বিনিয়োগ নিয়ে একটা কালিমা পড়ে গেছে, যে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে, শেয়ার বাজারে ধস নামছে, 1000 কোটি টাকা লুপাট হচ্ছে। এখন বাংলাদেশকে রান রাখতে হলে বৈদেশিক লোনের তুলনায় দেশের আভ্যন্তরীণ ইনকাম সোর্স যদি বাড়াইতে হয়, তাহলে বিনিয়োগ এখানে ঢুকতে হবে। বিনিয়োগের খেলায় এই চীনের এই বিশাল প্রতিনিধি দল যেখানে তারা আসতে যাচ্ছে। গতকাল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হুলস্থুল কান্নাকাটি দেখতে পাচ্ছি আমরা ফেসবুকে এবং ইউটিউবে। নিউজ হয়েছে, ডক্টর ইউনূস নাকি বলেছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। অনেকেই এই নিউজটি দেখে অনেক বেশি খুশি হয়েছে, আবার অনেকেই অনেক মন খারাপ করেছে। আমি এই ব্যাপারটাকে খুব ক্লিয়ারলি ভাবে আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সকলেই লাইক কমেন্ট করবেন। মূলত ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে এই ধরনের কথা বলছে। কেন বলছে? তার মেইন রিজন হচ্ছে বিএনপির দুর্বলতাটাকে বুঝতে যাচ্ছে, যে আমি যদি পদত্যাগের কথা বলি বিএনপির কি ধরনের রিয়েকশন হয়। কারণ ডক্টর ইউনূস এই টাইমে পদত্যাগ করা মানে আওয়ামী লীগ খুব ইজিলি ফিরে আসা এবং হয়তোবা সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেওয়া। তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কার হবে? সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপির। কেন ক্ষতি হবে? তার মেইন রিজন হচ্ছে, একে তো নির্বাচন হবে না আরো 2 বছর। তো 2 বছরের মধ্যে যদি সেনাবাহিনী ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ খুব ইজিলি পুনর্বাসন হবে এবং স্ট্রং একটা অবস্থায় এসে দাঁড়াবে। তখন যদি নির্বাচন হয়, তখন বিএনপি ক্ষমতায় আসা সিউরিটি থাকবে না, এক। দ্বিতীয়ত, শেখ হাসিনা হঠাৎ করে ভারতের সহযোগিতায় দেশে ফিরে যদি চলে আসে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। দেশে কোনো সরকার নাই, যদি আর্মি একটু সহযোগিতা করে, তাহলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যেতে পারে। কারণ বাংলাদেশের হিসাব হচ্ছে জোর যার মূল লুকতার। বসে গেলে তখন বিএনপির কি মেসাকার অবস্থা হবে চিন্তা করেছেন? তাই ডক্টর ইউনূস বিএনপির সাথে এখন মাঠের খেলার থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, এক। দ্বিতীয়ত, ডক্টর ইউনূস আরেকটা খেলা হচ্ছে, এখন তার চ্যাংরা উপদেষ্টা 2 জনের উপর ইশরাক হোসেন প্রেশার ক্রিয়েট করেছে বিএনপির সহযোগিতা নিয়ে। কারণ তিনি বিএনপির অনেক বড় নেতা। তিনি বলেছেন আসিফ মাহমুদ এবং বোতল মাহফুজ এই 2 জনের পদত্যাগ ছাড়া ইশরাক বাহিনী রাজপথ থেকে উঠবে না। এখন এদেরকে পদত্যাগ করাতে পারছে না ডক্টর ইউনূস, আবার ইশরাক বাহিনীকে রাজপথ থেকে পুলিশদের তুলতেও পারতেছে না। এখন যদি ইশরাক বাহিনীকে রাজপথ থেকে পুলিশদের তোলা শুরু করে দেয়, একটা মেসাকার পরিস্থিতি হবে। তার থেকে ভালো মারামারি পিটাপিটি করবো না, বিএনপি দুর্বল জায়গায় আমরা আঘাত করতে হবে। যমুনার মধ্যে বসেই এই প্ল্যানিংটা সাজানো হয়েছে, যে আপনি বলেন যে পদত্যাগ করবেন, তখন দেখেন পাবলিক রিয়েকশন এবং বিএনপি রিয়েকশন। এখন বোঝা যাচ্ছে আসলেই সত্য যে ডক্টর ইউনূস পদত্যাগের কথা বলার সাথে সাথে জনগণের রিয়েকশন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। জনগণ এতদিন অনেক পোস্ট কমেন্ট করা বন্ধ করে দিয়েছিল, এখন আবার ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। এটাই তো তিনি চেয়েছিলেন। বিএনপিও ভয় ঢুকে গিয়েছে, বাইসেন্স বয়স তো অনেক হয়ে গিয়েছে, যদি পদত্যাগ করে ফেলে, এই ভয়টাও কিন্তু বিএনপির কাজ করছে। তাই ডক্টর ইউনূস এমন এক চিজ হাতে মারতেছে না, কিন্তু ভাতে মারার জন্য বসে আছে। এইদিকে আর্মিরও প্রেশার কিন্তু ডক্টর ইউনূস সরকারের প্রতি শুরু হয়ে গিয়েছে। এখন ওয়াকারুজ্জামানকে টেনশনে ফেলার জন্য তিনি এই পদত্যাগের কথা বলেছেন। কারণ ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে ফেলে, ওয়াকারুজ্জামান কাকে বসাবে আবার প্রধান উপদেষ্টা হিসেবে বা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে? ওনার কাছে তখন একটাই ওয়ে থাকবে, সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে নেওয়া। এখন ওয়াকারুজ্জামানও কি দরবার হলো ওই বক্তব্যগুলো কি নাটকের অংশ, সেটাও আমরা বুঝতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত মাঠে ওনার বক্তব্যের সাথে কথাগুলো প্রয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা 100% শিওর হতে পারবো না যে উনি সত্যিকারের যে কথাগুলো বলেছেন সেটা প্রয়োগ হবে। এক, উনি বলেছেন ডিসেম্বরের নির্বাচনের কথা ভিতরে। দ্বিতীয়ত, করিডোর দেওয়া যাবে না, রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে। তৃতীয়ত, মব ভায়োলেন্স যারা করছে তাদের উপর অ্যাকশন নেওয়া হবে। এখনো কিন্তু আমরা
এসব ব্যাপারে অ্যাক্টিভিটি সেনাবাহিনীর এখনো দেখতে পাইনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন। গতকালকে যমুনায় ছিল একটা টানটান উত্তেজনা, রুদ্ধদ্বার অনেকগুলো বৈঠক হয়েছে, সেসব বৈঠকে নানা আলোচনা সেগুলো এখন প্রকাশ হতে শুরু করেছে। যমুনার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোলপাড় হয়েছে, তাদের মধ্যেও নানা রকম প্রস্তুতি রয়েছে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে। কি হচ্ছে সামনে? আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে, তার ছোট্ট একটা শিরোনাম হচ্ছে 48 ঘন্টা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এর মোটা দাগে কয়েকটি কথা হচ্ছে: ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি, বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, সমস্যা সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকুন জামাত, প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলাম সহ তার সহযোগীদের সাক্ষাৎ, সেনা প্রধানের বক্তব্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এম শাহিদুজ্জামান নামে একজন শিক্ষক বলছেন। এখানে বলা হচ্ছে যে আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নেন এবং একটি খসড়াও রেডি করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে সন্ধ্যার পর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিবিসিকে তিনি জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। বিএনপি খলিলুর রহমান, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চেয়েছে। অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ডক্টর সালাউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছে। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। সেনা প্রধানের বক্তব্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ, উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলেই বিভিন্ন মহল মনে করছেন। অন্তত আমার দেশ পত্রিকায় এই রিপোর্টটি প্রকাশ হয়েছে। এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সেনা প্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর আদেশ, বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র প্রকাশ করেছে। ডক্টর ইউনূস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। তার বক্তব্য সারা দেশের তোলপাড় সৃষ্টি হয়, বিশেষ করে করিডোর ইস্যুতেও তিনি বক্তব্য রেখেছেন। বলেছেন যে এটি নির্বাচিত সরকার। বন্দর ইস্যুতেও একই বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন প্রত্যাশা করেন। আমরা আসলে অবাগা জাতির লেডিস এন্ড জেন্টলম্যান, ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন যে কোন সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত, চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছাতেন বলে উনি মনে করেন। উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া, দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে। নামে বেনামে দল, শত শত দল করে যে যার ইচ্ছা সেই, যা বুঝে না, যা কখনো জানে না কখনো, সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করে তাদেরকে অপমানজনক, কোন ক্ষেত্রে কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো লুটপাটে নাকি আপনার জড়িত। এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন। আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয়, আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত, তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে 53 বছরের গোলামীর জিনজির আবারও 50 বছরের জন্য পাকাপোক্ত করা, আমরা সেই নির্বাচন চাই না। যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত, কারণ 53 বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আপনার মা বাবা আপনাকে দিয়েছিল, আপনি এখানে এসেছিলেন দেশকে সার্ভ করার উদ্দেশ্যে, আপনি এসেছিলেন। কিন্তু যেভাবে মানহানিকর এবং চরম বিরক্তিকর মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রপাগান্ডা চলছে আপনার বিরুদ্ধে স্যার, আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত। আপনার ইজ্জতের দাম $1 ট্রিলিয়ন। সো বি কেয়ারফুল। আপনাকে কিন্তু এরা ছাড়বে না, এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। এরা এই সিন্ডিকেট, রাজনৈতিক সিন্ডিকেট এবং এস্টাবলিশমেন্ট এমন ভাবে ধরে রেখেছে, তারা তাদের মতো করে দেশটাকে 53 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য। সেই দুর্বৃত্ত শ্রেণী আবারও যে কোন শ্রেণী, আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি, তারা ক্ষমতা নিতে চায়। যে কোন যারা সবাই, আমি সবার কথা বলছি, আমি কোনো পার্টিকুলার দলের কথাই বলছি না। তারা এই বাংলাদেশের মানুষের একটা অফুরন্ত সুযোগ ছিল
আরো 50 বছর 100 বছর কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই জন্য মানুষকে দিয়ে পরিচালনা করা। আমি দেখেছি মিথ্যাচার কাকে বলে স্যার প্রতিদিন। আমি দেখেছি এক একজন উপদেষ্টার মিথ্যাচার, পাসপোর্ট নিয়ে মিথ্যাচার, পাসপোর্ট থাকলে নাকি দেশ বিরোধী হয়ে যায়। অথচ ঘুম থেকে উঠে এই রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে কোন বিদেশের ভালো স্কুলে তার সন্তানকে পড়াবে, কোথায় কোন বিদেশে সে পাঠাবে। তারা সারা পৃথিবীতে আপনার জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বিদেশে লেখাপড়া করার জন্য মানুষ পাঠিয়েছিল, যেন সেটা লেখাপড়া করে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে গিয়ে তার দেশকে সার্ভ করতে পারে। সৌদি আরব, সারা মধ্যপ্রাচ্যের মানুষ মানে সরকার তাদের সন্তানদেরকে পয়সা দিয়ে স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করার জন্য আবার দেশকে সার্ভ করতে পারে। সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদেরকে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে, আপনার যেখানে করলে আপনি গিয়ে আমেরিকাতে সার্ভ করবেন। তারা চায় ট্যালেন্টেড মানুষ। আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার মানে পারা যাবে না। সংবিধানে যদি লেখাই থাকে কিসের সংবিধান? যে সংবিধান বাংলাদেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধান একটা দেশকে আরেকটা দেশের খরচ রাজ্য বানায়, সেই সংবিধান একজন ব্যক্তি, একজন মানসিক বেকারগ্রস্ত মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চূর্ণ বিচ্ছন্ন করে সংবিধানকে সেট করেছে তার নিজের পারপাসে। সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা, অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে এরা বিগত 16 বছর। এই হলো রাজনৈতিক মূর্খতা এবং দুর্বৃত্তায়ন এবং ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি। স্যার আমি আপনাকে বলবো, আপনি যদি মনে করেন আপনি আপনার কাজ করতে পারবেন না, বাট নির্বাচন করে ক্ষমতা তুলে দিতে চান, আপনি কোনো কাজ না হয়, কোনো রিফর্মস না হয়, আপনার নির্বাচনিক ব্যবস্থায়, প্রার্থীর যোগ্যতার ব্যবস্থায়, নির্বাচন কমিশন সংস্কারে, বিচার বিভাগের সংস্কারে, বিচারের আপনার এই ফেসিবাদের বিচারের জন্য যদি আপনি করতে না পারেন, আমি মনে হয় আমার অনুরোধ থাকবে আপনি এগুলা না করে ক্ষমতা তুলে দেওয়ার, আপনি কিন্তু দেশ বিরোধী কাজ করবেন স্যার। এজন্য আমি মনে করি আপনি যদি পারেন না চলে যান, দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আমরা আসি, সারা বিদেশিরা দেখতেছে, আমেরিকা দেখতেছে, ইউনাইটেড নেশনস দেখতেছে, আমরা দেখবো কোথায় গিয়ে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে। আমরা এই দুর্বৃত্তায়িত শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং দুর্বৃত্তায়িত ব্যবস্থার মাধ্যমে কুক্ষিগত করে রেখেছে 53 বছর, আমরা দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আপনি চলে যান, আপনি যদি না পারেন আপনি চলে যাবেন। আমি আপনাকে অনুরোধ করবো, আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে। সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্ত ভাবে এরা আপনাকে বেইজ্জতি না করে এরা ছাড়বে না, মনে রাখবেন। এই ধরনের পাকনা কথার জন্যই আজকে এনসিপির জনপ্রিয়তা এত দ্রুত কমে গেছে। আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিয়েই তো এত কিছু, তাই না? সরকারের পতন ঘটাইছে, ফ্যাসিস্টের অবসান ঘটাইছে, তারপর নতুন সরকার গঠন করা হয়েছে। হওয়ার পরে যে দলটা রাজনীতিতে দৌড়ে সবার আগে ক্ষমতায় যাওয়ার মানে সক্ষমতায় আছে বা দীর্ঘদিন যাবত তারা রাজপথে লড়াই করছে, তাদের নেতাকর্মীরা জেল কাটছে, এরপর থেকে এই দলটাই এনসিপির প্রধান টার্গেটে পরিণত হয়েছে। জামাতের সাথে মিত্রতা ছিল, কারণ জামাত হচ্ছে এনসিপির একজন বড় পৃষ্ঠপোষককারী রাজনৈতিক শক্তি। এনসিপির এমন কোন অর্জন নাই যেটাতে জামাত গিয়া তারা সাপোর্ট না দিছে, প্রকাশ্যে নেতারা রাজপথে না নামছে, সবগুলাতেই জামাত কানেক্টেড। তো জামাতের বাহিরে এনসিপি আর জামাত সহ এনসিপির মধ্যে পার্থক্য আছে। আবার জামাত ছাড়া এনসিপি, এই যে গোলাম আজম রাজাকার ইস্যুতে যখন বিভাজন হইল, তখন দেখা গেল এনসিপির সমর্থন রাজপথে নাই, মাঠে মানুষ যোগাইতে পারতেছে না। 10, 15, 50 জন, 100 জন বড়জোর এরা রাজপথে নামতেছে, বাকিগুলা ক্যামেরা, মাইক, ইউটিউবারের আপনার বিভিন্ন কিছু। যখন আমরা একদিকে শুনছি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, তখনই এই ধরনের শব্দ প্রয়োগ যে বিএনপি গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে, আপনি শব্দগুলার ওজন বুঝছেন। বিএনপি ডক্টর ইউনূসের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে, মানে শব্দটা কি টোটালি নেগেটিভ সেন্স। আর এনসিপির পক্ষ থেকে যখন এমন বক্তব্য আসছে, তবে বুঝতেই পারছেন যে বিএনপির রিয়াকশনটা কি হবে। তাদের বক্তব্য যে বিএনপির অভ্যন্তরে অন্তর্কোন্দল থাকায় দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। দলটি এই অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পায়তারা করছে, এজন্য তারা জনদুর্ভোগ সৃষ্টি করছে। এমনটা করতে থাকলে জনগণই তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, দাঁড়াইলে আমরা দেখব। এই যে জনগণ শব্দটা, এনসিপির জনগণ কয়জন? যারা এনসিপির নেতাকর্মী তারাই। এখন কিন্তু আর নাই ওই যে বন্যার সময় যে টাকা দিছিল জনগণ, এই টাকার হিসাব যখন দিতে পারে নাই, তখন কিন্তু আর এনসিপির পিছনে আমজনতা নাই। এটা আপনি বাস্তব, জামাতি জনতা আছে, তারপর ভাড়াটিয়া জনতা আছে, আর এনসিপির সমর্থনকারী বিভিন্ন উইংসের জনগণ আছে। এদেশের জনগণ কোনো নিরপেক্ষ ক্যারেক্টার না, দলীয় ক্যারেক্টার। তো কারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন? আমরা বলতে পারি এনসিপির জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। আসলে আচ্ছা, গতকালকে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতারা এই ধরনের কথাবার্তা বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন, ভাই এটা তো এই সরকারের আমলে গঠিত হয়েছে। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ডক্টর ইউনূস পদত্যাগ করবে না, কি করবে? আর স্থানীয় সরকার জাতীয় সংসদের আগে কেউ দিবে? আর এটা নিয়ে যদি বাড়াবাড়ি করে বিএনপি যদি রাস্তায় নামে, খুঁজে পাওয়া যাবে 2-4-10টা লাশ পড়ে যাবে একদিনে। যত আন্দোলন খালি কথায় কথায় ডাক দিয়ে তো এনসিপি করতেছে। এখন সমাবেশে এনসিপির যারা এখানে কেন্দ্রীয় যুগ্ম সদস্য ছিলেন, তারা বলছেন নির্বাচন কমিশন শুরু থেকে একটি রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করছে। তো রাজনৈতিক দল যে পক্ষপাতমূলক না, বা সরি নির্বাচন কমিশন, সেটা কিভাবে প্রমাণিত? মানে ইশরাককে মেয়র পদ না দিলে প্রমাণ হয়ে যেত যে প্রজ্ঞাপনটা তারা জারি করছে।
এটি তাদের অপরাধ, এই জন্য তারা নিরপেক্ষতা হারাইছে, একটি দলের পক্ষে তারা কাজ করতেছে, মানে বিএনপির পক্ষে। আচ্ছা, এরপরে বলছে যে ফেসিবাদী আমলের বিতর্কিত আইনে সেই ইসি পুনর্গঠিত করতে হবে, সেটা আলাদা হইতে পারে। বিএনপি ঘোলাপানিতে মাছ শিকারে নেমেছে বলে মন্তব্য আলাউদ্দিনের, দলটির যুগ্ম সদস্য সচিব। তার বক্তব্য, বাংলাদেশে আরেকটি 111 আনতে চায় বিএনপি। 111 এর মাধ্যমে বাংলাদেশকে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। দর্শক শ্রোতা, এখানে কিন্তু আপনাদেরকে বিশেষ করে মানে সবাই কি বলতেছে দেশের পরিস্থিতি নিয়ে এই বক্তব্যগুলো দেখিয়েছি ডক্টর ইউনূসের বিষয়ে, বা অনেকে যে অনেক গুজব ছড়ায় বা গুঞ্জন ছড়ায় সেই বিষয়েও অনেকে কিন্তু অনেক মানে সাবধান বক্তব্য দিচ্ছে, এবং আমিও আপনাদেরকে বলতেছি যে সেই গুঞ্জনগুলোতে আপনারা কান দেবেন না। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।